ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পাঁচের পাঠশালা। আমি ঐশ্বর্য বিশ্বাস। আজকে আমরা আলোচনা করব ভারতীয় অর্থনীতি থেকে। এর আগের দিন আমরা ভারতীয় অর্থনীতি এগ্রিকালচার বা কৃষি সম্পর্কে ফার্স্ট পার্ট আলোচনা করেছি। তোমরা যারা সেই ভিডিওটি দেখোনি তারা অবশ্যই আমাদের চ্যানেলের প্লে লিস্টে গিয়ে কিংবা এই ভিডিও শেষেও কিন্তু তার লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও ভিডিওটি দেখে নিতে পারো। তো আজকের ক্লাসটা মেইনলি আমরা দ্বিতীয় পার্টে আলোচনা করব ভারতীয় কৃষির এগমার্ক সম্পর্কে আলোচনা করব, সরকারি বিভিন্ন পরিকল্পনাগুলো সম্পর্কে আলোচনা করব এবং কৃষি ঋণ বা কোন কোন সংস্থাগুলো কৃষি ঋণ দিয়ে থাকে সেই সম্পর্কে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করব। তো আজকে ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তো তোমরা পুরো পুরো ক্লাসটি মনোযোগ দিয়ে দেখবে। এছাড়া তোমরা যারা মিসেলিনিয়াস বা ডাব্লিউপি প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য তো সুখবর রয়েছে। তোমরা জানো যে ডাব্লিউপি প্রতি রবিবার সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত কিন্তু আমাদের চ্যানেলে বা ওয়েবসাইটে কিন্তু সেখানে পরীক্ষা নেওয়া হয়, মক টেস্ট সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত, এমনকি রাত্রি 10টার দিকে কিন্তু সেই পরীক্ষার ফল প্রকাশিত হয়। এটা রবিবার দিন গেল ডাব্লিউপিটা। আবার বুধবার দিন ঠিক একই রকম ভাবে সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত পিএসসি মিসেলিনিয়াসের মক টেস্ট নেওয়া হচ্ছে, সেটারও রেজাল্ট কিন্তু রাত 10টায় প্রকাশিত হয়। তো তোমরা অবশ্যই সেই পরীক্ষাগুলি দাও এবং নিজেকে যাচাই করো। তো চলো আজকে ক্লাসটি শুরু করা যাক। দেখো, আজকের ক্লাসে আমরা পার্ট 2 তে আলোচনা করবো, ঠিক আছে? পার্ট 2 তে আলোচনা করব। এর আগে দিন আমরা পার্ট 1 টা আলোচনা করেছি। দেখো, এগ মার্ক বা এগ্রিকালচার মার্ক। এবার এই এগ মার্ক জিনিসটা কি? ভারতে বিভিন্ন কৃষি পণ্যের গুণমান নির্দিষ্ট করার জন্য এগ মার্ক ব্যবহার করা হয়। অর্থাৎ বলতেই পারি আমরা যত কৃষিজাত পণ্য বা কৃষি পণ্য আছে তার গুণমান, সেটা কোয়ালিটি কেমন, কোয়ালিটি মানে গুণমান, কোয়ালিটি কেমন, আদৌ সেটা ভালো কিনা, স্বাস্থ্যের পক্ষে ভালো কিনা, কতদিন পর্যন্ত ভালো থাকবে, এর সমস্ত কিছু যাচাই করে দেখে কে? এই এগ মার্ক, ঠিক আছে? দেখো, 1937 সালে এগ্রিকালচার প্রোডাক্ট অ্যাক্ট দ্বারা এগ মার্ক স্বীকৃতি পায়। তাহলে 1937 সালে এগ্রিকালচারাল প্রোডাক্ট অ্যাক্ট, যে সমস্ত প্রোডাক্ট এগ্রিকালচার বা কৃষিজাত পণ্য সেগুলোর দ্বারা কিন্তু মেইনলি 1937 সালে এটাকে স্বীকৃতি পায়। 1986 সালে এই আইনের নীতিকে সংশোধন করা হয়। এই আইনের কিছুটা সংশোধন করা হয়েছিল এই 1986 সালে। এরপর বর্তমানে শস্য, তেল, ফলমূল এসব শুদ্ধ কিন্তু প্রায় 224টি পণ্যদ্রব্যের গুণমান এগ মার্ক দ্বারা নির্ণয় করা হয়। আমাদের বাজারজাত প্রায় 224টি প্রোডাক্ট কিন্তু এগ মার্কের আওতায় আছে। অর্থাৎ তোমরা যখন বাজার থেকে কোনো কৃষিজাত পণ্য কিনবে, কৃষি যেটা সরাসরি কৃষির সঙ্গে যুক্ত, সেই সমস্ত প্রোডাক্টে অবশ্যই এগ মার্কের স্যাম্পল দেখে নিবে। তাহলে কি, যদি এগ মার্ক সেটাতে থাকে তাহলে বুঝতে পারবে এটার গুণমান একদম পুরোপুরি 100% পিওর বলতে পারো, ঠিক আছে? তাহলে অবশ্যই নেক্সট টাইম যখন বাজার থেকে কোনো কিছু কিনবে, শপিং মল থেকে বা কোনো মার্ট থেকে, তাহলে অবশ্যই এগ মার্ক কিন্তু চেক করে নিতে পারো। দেখো, এগ মার্কের সদর দপ্তর হরিয়ানার ফরিদাবাদে অবস্থিত এবং এর ল্যাবরেটরি নাগপুরে অবস্থিত। অর্থাৎ এর যে এগ মার্কের যে প্রোডাক্টগুলো যেখানে গুণমানটা তার যাচাই করা হয়, সেটা কিন্তু পুরোপুরি কোথায়? এটা নাগপুরে অবস্থিত, ঠিক আছে, ল্যাবরেটরিটা। তো দেখো, এরপরে কৃষিক্ষেত্রে সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন পরিকল্পনা। সরকার কৃষিক্ষেত্রে উন্নয়নের জন্য বা কৃষকদের উন্নয়নের জন্য কি কি পরিকল্পনা গ্রহণ করেছে সেই পরিকল্পনাগুলো কিন্তু এখানে বলা রয়েছে। দেখো, প্রথমে কি আছে? প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। অর্থাৎ এটা দেখে আমরা বলতে পারছি যে এখান থেকে এমন একটা কিছু যেটাতে ফসল নষ্ট হওয়ার দরুন বা যদি কোনো কারণবশত ফসল নষ্ট হয়ে যায় তাহলে তাকে কিন্তু কি কিছু টাকা রিটার্ন করা যেতে পারে, তাই তো? এটা আমরা নাম শুনে বুঝতে পারছি। দেখো ভিতরে কি রয়েছে। 2016 সালে 18 ফেব্রুয়ারি ভারত সরকার দ্বারা চালু করা হয়েছিল। আচ্ছা, মেইনলি এটা মোদী সরকার অর্থাৎ বিজেপি সরকারের একটা প্রকল্প। এটা 2016 সালে 18 ফেব্রুয়ারি চালু করা হয়। এই যোজনার মূল উদ্দেশ্য ছিল প্রাকৃতিক দুর্যোগ, কীট পতঙ্গের আক্রমণ ইত্যাদির কারণে ফসল নষ্ট হলে উৎপাদনকারী কৃষককে বীমা সুরক্ষা এবং আর্থিক সাহায্য প্রদান করা। আচ্ছা, প্রাকৃতিক দুর্যোগ এটা তো আর বলে কই আসে না, তাই না? যে কোনো একটা জায়গায় দেখা গেল অনেক বেশি পরিমাণে কৃষকরা সেই একটা ফসলের দিকে মনোযোগ দিয়েছে, সেখানে প্রাকৃতিক দুর্যোগের কারণে দেখা গেল সেখানকার ফসল নষ্ট হচ্ছে। সেই জন্য সেখানকার কৃষকদেরকে যে আর্থিক সহায়তা প্রদান করা বা বীমা সুরক্ষা প্রদান করা, হতে পারে কীট পতঙ্গের আক্রমণ,
পঙ্গপালে আক্রমণের কথা তোমরা জানো, তাই না? তো পঙ্গপালে আক্রমণ হলো, এখন পুরো একটা অংশ, একটা কৃষি জমির একটা অংশ, একটা সাইড, একটা রাজ্যের পুরোটাই নষ্ট হয়ে গেল, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কি এই প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার আওতায় PMFBY, যার শর্ট ফর্ম প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, ঠিক আছে, এই প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার আওতায় তাদের কিন্তু সেই সব কৃষকদের কিন্তু অবশ্যই সহায়তা করা হয়, ঠিক আছে। দেখো পরে কি রয়েছে, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা, কিষাণ সম্মান নিধি 2019 সালে, অর্থাৎ আমরা বলতেই পারি তাহলে এটাও কিন্তু বিজেপি সরকার অর্থাৎ মোদী সরকার করেছে, ঠিক আছে। 2019 সালে অন্তর্বর্তী কেন্দ্রীয় বাজেটে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প ঘোষণা করেন, হয়ে গেল। তাহলে যদি প্রশ্ন আসে কিষাণ সম্মান নিধি প্রকল্প কত সালে তৈরি করা হয় বা কত সালে স্থাপিত হয়, তাহলে অ্যান্সার হয়ে যাবে কি 2019 সালে। দেখো এই প্রকল্পের অধীনে কৃষকদের বার্ষিক 6,000 টাকা অনুদান দেওয়া, 6,000 টাকা অনুদানের কথা বলা আছে। এটা কিন্তু মেইনলি 2,000 টাকা করে 2,000 টাকা করে 3 বারের কথা বলা আছে, কিন্তু এখন সেটা কিন্তু হয় না, এখন 6 মাস পর পর 3,000 টাকা করে দেওয়া হয়, তাহলে কি 2 বারে টোটাল 6,000 টাকা হয়ে গেল, ঠিক আছে। এরপর দেখো এই প্রকল্পের বার্ষিক 6,000 টাকা 3 কিস্তিতে সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে কেন্দ্রীয় সরকার প্রদান করে। আমি অলরেডি বলে দিলাম এটা কিন্তু এখন 3 কিস্তিতে দেয় না, এখন হয়ে যায় কি 2 কিস্তিতে 3,000 করে দিয়ে দেয়, 3,000 আবার 3,000, এভাবে করে পুরোপুরি 2টা কিস্তিতে কিন্তু টাকাটা দিয়ে দেয়, যদিও বলা আছে এখানে 3টা কিস্তিতে দেওয়া, ঠিক আছে। আচ্ছা, এটা দেওয়ার একমাত্র কারণ যে যাতে কৃষকরা আরো বেশি নিজের কাজে আরো বেশি মনোযোগ দিতে পারে, তাই তো। আর এই যে এটার মধ্যে কিন্তু কিছু টার্মস এন্ড কন্ডিশনস অবশ্যই রয়েছে এর মধ্যে, ঠিক আছে, সব কৃষকরাই কিন্তু এই টাকাটা পায় না। এরপর দেখো কিষাণ ক্রেডিট কার্ড, আমরা এটার সঙ্গে খুব বেশি ভাবে পরিচিত, তাই না, যাকে আমরা KCC বলে থাকি। বর্তমান যারা কৃষকদের জন্য একটা গুরুত্বপূর্ণ একটা কার্ড এই KCC কার্ড, তাই তো। আচ্ছা, 1998 সালে RV গুপ্তা কমিটির সুপারিশে ইন্ডিয়ান ব্যাংক সর্বপ্রথম চালু করে। তাহলে প্রথম যদি প্রশ্ন আসে যে কিষাণ ক্রেডিট কার্ড কোন ব্যাংক প্রথম চালু করে, তাহলে হয়ে যাবে কি ইন্ডিয়ান ব্যাংক প্রথম কিন্তু এই কিষাণ ক্রেডিট কার্ডটা চালু করে, কার RV গুপ্তা কমিটির সুপারিশে। দেখো মডেলটি তৈরি করেছিল নাবার্ড, ন্যাশনাল এগ্রিকালচার ব্যাংক এন্ড রুরাল ডেভেলপমেন্ট, তাই তো, নাবার্ড। দেখো কিষাণ ক্রেডিট কার্ডের জন্য নির্ধারিত বয়স সীমা হলো 18 বছর থেকে 75 বছর। তাহলে একজন চাষি বা একজন ব্যক্তি যখন 18 বছর বয়স হবে তার থেকে ঠিক 75 বছর বয়স পর্যন্ত কিন্তু সে ব্যক্তি কিষাণ ক্রেডিট কার্ডের সুযোগ সুবিধাগুলো নিতে পারে। আচ্ছা, লক্ষ্য ছিল ক্ষুদ্র প্রান্তিক চাষিরা কম সময় যাতে প্রয়োজনীয় ঋণ পেতে পারে। মেইনলি কিষাণ ক্রেডিট কার্ডটা এই জন্য তৈরি করা হয়েছিল যাতে ক্ষুদ্র এবং প্রান্তিক চাষি যারা রয়েছে তারা ঋণ পেতে পারে, তাদের খুব কম কম নথিপত্র দিয়ে খুব কম সময়ের জন্য ঋণ পেতে, মানে খুব কম সময় ঋণ পেতে পারে। দেখা গেল কৃষক কোনো একটা ফসল চাষ করেছে, হঠাৎ করে তার কাছে কোনো রকম টাকা পয়সা নেই, টাকা পয়সা শেষ হয়ে গেছে, ফসলের পেছনে খরচ করতে করতে তার টাকা পয়সা শেষ হয়ে গেছে। সেই মুহূর্তে সেই কৃষক যদি চায় যে এই KCC বা কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে সে কিন্তু ঋণ পেতে পারে। দেখো বলা আছে সম্প্রতিকালে ইন্ডিয়ান ব্যাংক অ্যাসোসিয়েশন দেশের সমস্ত ব্যাংকগুলিকে কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে কৃষকদের দ্বারা 3 লক্ষ টাকা পর্যন্ত ঋণ গ্রহণের ক্ষেত্রে সমস্ত রকমের আনুষঙ্গিক খরচ মুকুব করার পরামর্শ দান করেছে। অর্থাৎ এখানে তাহলে বলা রয়েছে যে একজন কৃষক চাইলে 3 লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারে, এবং সেই ঋণ নেওয়ার জন্য যদি কোনো অন্য কোথা থেকে কৃষি ক্ষেত্র বাদে অন্য কোথাও থেকে যদি ঋণ নেওয়ার দরকার হয় তাহলে কিন্তু প্রচুর টাকা খরচ হবে, তাই না, আনুষঙ্গিক যে খরচ, ঋণের আনুষঙ্গিক কিছু খরচ হবে, কিন্তু এখানে একজন কৃষককে আনুষঙ্গিক খরচ বাদে 3 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু একটা কৃষক ঋণ নিতে পারে, ঠিক আছে। এরপরে দেখো ন্যাশনাল এগ্রিকালচার ইন্স্যুরেন্স স্কিম, রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনার আওতায় 1999 থেকে 2000 সালে এটা মেনলি ডাল, তৈলবীজ, ফল, সবজি ও বাণিজ্যিক ফসলের বীমা চালু করে কেন্দ্রীয় সরকার। এদের বাণিজ্যিক কেন্দ্র যারা কিনা কি ফল, তারপর ডাল, তৈলবীজ, ফুল, এই 4টা জিনিসের ক্ষেত্রে, ঠিক আছে, এখানে কোনো কিন্তু দানা শস্যের কথা কিন্তু উল্লেখ করা নেই। আচ্ছা, এখানে তাহলে দেখো এরপরে বীমার প্রিমিয়াম হিসেবে বীমাকৃত রাশি মূল্যের 1.5 থেকে 3.5% অর্থ প্রদান করতে হয়। আচ্ছা, এবার ধরে নাও তোমরা যারা কৃষক পরিবার থেকে বিলং করো,
তোমরা বুঝতে পারবে যে যদি একটা জমিতে পাট চাষ করতে কথার কথা 10,000 টাকা খরচ হলো, এবার তুমি জানো না যে তোমার জমিতে আদেও যে তোমার পাটটা ভালো হবে কি না, সেই জন্য তুমি চাইলে পাটের জন্য একটা বীমা করতে পারো। দেখো, ন্যাশনাল এগ্রিকালচার ইন্স্যুরেন্স চাইলে তুমি একটা বীমা করতে পারো, যে বীমাতে ধরো নাও 15,000 টাকা বীমা করালে। এবার এই 15,000 টাকা 1.5% থেকে 3.5% অর্থ কিন্তু জমা করাতে হবে। সেই জমা করালে দেখা গেল তোমার পাট কোনো কারণবশত ভালো হলো না, তাহলে কিন্তু তোমার পুরো টাকাটাই তুমি রিটার্ন পেয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, দেখো, ক্ষুদ্র প্রান্তিক চাষীগণ 50% ভর্তুকি পাবে। এবার ক্ষুদ্র আর প্রান্তিক চাষী যারা, আগের দিন আমরা চাষের ধরন সম্পর্কে জেনেছিলাম, চাষিরা কত রকমের হয়, 4 রকমের চাষি সম্পর্কে বলেছিলাম, তাই না? তো তোমরা যারা ওই ভিডিওটি দেখোনি, ওটা দেখে আসো, তাহলে আজকের ভিডিওটা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। তা দেখো, বলা রয়েছে কি, ক্ষুদ্র প্রান্তিক চাষীগণ 50% ভর্তুকি পাবে, 50% ভর্তুকি পেয়ে যাবে। ঠিক আছে? এরপর দেখো, ন্যাশনাল হর্টিকালচার মিশন, যার শর্ট ফর্ম NHM, কেন্দ্রীয় সরকার কর্তৃক 2005 থেকে 6 সালে এই প্রকল্প উদ্যান পালন, যেমন উদ্যানের মধ্যে কি হয়ে থাকে, বাগান বাগিচা ফসল, যেগুলো ফুল ফল আর সবজি ক্ষেত্রে বৃদ্ধির লক্ষ্য অঞ্চল ভিত্তিক পরিকল্পনা গ্রহণ করা হয়। এর ক্ষেত্রেও কি, খারিফ শস্যের ক্ষেত্রে 1.5, রবি শস্যের ক্ষেত্রে 2%, আর এমনি ফল এদের ক্ষেত্রে 5%। ঠিক আছে? আচ্ছা, এই যে ক্ষেত্রে লক্ষ্য অঞ্চল ভিত্তিক পরিকল্পনা গ্রহণ করা হয়, এদের ক্ষেত্রে কি করা হয়, ঋণ দেওয়া হয়। দেখো, এটি 2014-15 সালে মিশন ফর ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অফ হর্টিকালচার MIDH এর সহিত যুক্ত হয়েছে। এটা MIDH এর সহিত তাহলে কিন্তু এই ন্যাশনাল হর্টিকালচার যুক্ত হয়েছে। বর্তমানে ভারত ফল ও সবজি উৎপাদনে বিশ্বে দ্বিতীয় স্থান রয়েছে। ঠিক আছে? গেল এটা। তাহলে এবার তোমরা কমেন্ট করবে যে বর্তমানে ফল ও সবজি উৎপাদনে বিশ্বে প্রথম স্থানে কে রয়েছে। আমরা জানলাম দ্বিতীয় স্থানে রয়েছে কে, আমাদের দেশ ভারতবর্ষ, কিন্তু প্রথম স্থানে কে রয়েছে অবশ্যই তোমরা সেটা কমেন্ট করে জানাবে। এরপর দেখো, কৃষি ঋণ প্রদানকারী বিভিন্ন সংস্থা। আগে দেখলাম যে কৃষিকে উন্নতি করার জন্য বিভিন্ন পরিকল্পনাগুলো, কিন্তু এটাতে আমরা দেখব কৃষি ঋণ প্রদানকারী বিভিন্ন সংস্থাগুলি সম্পর্কে। দেখো, প্রথমেই আছে নাবার্ড। নাবার্ড কি? নাবার্ড হলো ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, যার শর্ট ফর্ম NABARD। তো নাবার্ড থেকে প্রশ্ন আসে না, এইরকম পরীক্ষা খুবই কম। ঠিক আছে? নাবার্ডের প্রচুর প্রশ্ন মাঝে মাঝে দেখা যায়। নাবার্ড হলো সবচেয়ে বড় কৃষি ঋণ প্রদানকারী সংস্থা ভারতবর্ষে। ঠিক আছে? আর একে কিন্তু RRB সাপোর্ট করে, RBI সাপোর্ট করে। এমনকি বিদেশের বিভিন্ন বড় বড় ব্যাংকও কিন্তু এই নাবার্ডকে সাহায্য করে। দেখো, এই ব্যাংকটা মেইনলি 1982 সালে 12 জুলাই ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা, দেখো ষষ্ঠ পরিকল্পনায় রিজার্ভ ব্যাংকের উদ্যোগে গ্রামীণ ও কৃষি উন্নয়নের জন্য, দেখো বলা আছে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার আর রুরাল ডেভেলপমেন্ট, এগ্রিকালচার প্লাস কি রুরাল ডেভেলপমেন্টের জন্য, গ্রামীণ এবং কৃষি উন্নয়নের জন্য কিন্তু এই ব্যাংকটা স্থাপিত করা হয়। এর সদর দপ্তর রয়েছে কোথায়? মুম্বাইতে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে নাবার্ডের সদর দপ্তর কোথায় রয়েছে। নাবার্ডের সদর দপ্তর তাহলে রয়েছে কোথায়? মুম্বাইতে। দেখো, কৃষিক্ষেত্রে এবং গ্রামীণ ঋণের ক্ষেত্রে ঋণ প্রদানকারী সংস্থাগুলো শীর্ষস্থানীয় সংস্থা, যেটা আমি বললাম। কৃষিক্ষেত্রে সবচেয়ে বড় ব্যাংক কিন্তু তাহলে এই নাবার্ড। ঠিক আছে? তো এরপর তোমরা দেখো, নাবার্ডকে আর্থিক মূলধন প্রদান করে ভারত সরকার ও রিজার্ভ ব্যাংক। তাছাড়া বৈদেশিক উৎস থেকে কিন্তু নাবার্ড অর্থ ঋণ নিতে পারে, যেটা আমি অলরেডি বললাম যে নাবার্ডকে আর্থিক সহায়তা করে কি, মূলধন প্রদান করে ভারত সরকার। ঠিক আছে? ও রিজার্ভ ব্যাংক, RBI এর কথা বললাম, রিজার্ভ ব্যাংক। আর তাছাড়া কি বৈদেশিক বিভিন্ন উৎস থেকেও কিন্তু নাবার্ড বিভিন্ন রকম টাকা পেয়ে থাকে। ঠিক আছে? ওয়ার্ল্ড ব্যাংক থেকে প্রচুর টাকা নাবার্ড পেয়ে থাকে ভারতীয় কৃষকদেরকে সহায়তার উদ্দেশ্যে। ঠিক আছে? তো দেখো এরপরে নাফেড, ন্যাশনাল এগ্রিকালচারাল কোঅপারেটিভ মার্কেট ফেডারেশন অফ ইন্ডিয়া লিমিটেড। 1958 সালে নাফেড প্রতিষ্ঠিত হয়। তাহলে নাফেডের প্রতিষ্ঠা সাল কত? 1958 সাল, তাই তো? আচ্ছা, এই সংস্থার উদ্দেশ্য হলো কৃষিজ পণ্য সংগ্রহ, সংগ্রহ করা, বন্টন করা, আমদানি ও রপ্তানি করা।
কৃষিজ পণ্যগুলোকে সংগ্রহ করা। ধরে নাও এবছর ধান চাষ ভালো হলো, সেই ধানগুলোকে সংগ্রহ করে রাখা, সেগুলো থেকে আগামী বছর যাতে আরো উচ্চ ফলনশীল ধান, সেই ধানগুলো থেকে আরো বেশি পরিমাণে ধানের উৎপাদন বৃদ্ধি করা যায়, এই জন্য সংগ্রহ করতে পারে। বন্টন করা, বন্টন কি, দিয়ে দেওয়া, চারিদিকে ছড়িয়ে দেওয়া সবাইকের মধ্যে, যাতে এই উচ্চ ফলনশীল ধানটা বা খাদ্যদ্রব্য হিসাবে সবার মধ্যে পৌঁছে দেওয়া। বন্টন করছে, আমদানি করছে, এমনকি রপ্তানিও করছে। কে? এই নাফেদ করছে, ঠিক আছে। আচ্ছা, এই সংস্থার চেয়ারম্যান হলেন জেঠাভাই আহির এবং এমডি হলেন, অর্থাৎ ম্যানেজিং ডিরেক্টর হলেন, এমডি হলেন কে? রিতেশ চৌহান, ঠিক আছে। নেক্সট দেখো কি রয়েছে, আরআরবি, রিজিওনাল রুরাল ব্যাংক, আঞ্চলিক গ্রামীণ ব্যাংক। সমস্ত যত গ্রাম আছে বেশিরভাগ গ্রামে কিন্তু এই আরআরবি গুলো রয়েছে, যেটাকে নাকি 1975 সালে সেপ্টেম্বর মাসের লোকসভার অর্ডিন্যান্স পাস করে আঞ্চলিক গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করা হয়। মেইনলি আঞ্চলিক গ্রামীণ ব্যাংকগুলো প্রতিষ্ঠা করা হয় এই জন্য, যাতে ক্ষুদ্র চাষিরা নিজেদের সমস্যা, নিজেদের টাকা পয়সার সমস্যার কথা একদম বাড়ির পাশেই, আঞ্চলিক বলা রয়েছে জন্য একদম বাড়ির পাশেই কোনো ব্যাংকিং প্রতিষ্ঠানকে জানাতে পারে, যাতে কিনা তারা ঋণ নিতে পারে, তাদের থেকে খুব কম বা বেশি ঋণ নিতে পারে। সেই জন্য মেইনলি এই আরআরবি বা রিজিওনাল রুরাল ব্যাংকটা স্থাপিত হয়েছে। পরে আঞ্চলিক গ্রামীণ ব্যাংক আইন 1976 অনুযায়ী কৃষি এবং শিল্পের উন্নয়নের উদ্দেশ্যে গ্রামীণ অঞ্চলের ঋণ পরিষেবার জন্য গড়ে তোলা হয়। মেইনলি প্রথমে এটা অর্ডিন্যান্স জারি করার পরে হয়, তারপর 1976 সালে মেইনলি কৃষি এবং শিল্পের উন্নয়নের জন্য কিন্তু গ্রামগুলোতে তৈরি করা হয়, যাতে গ্রামের ক্ষুদ্র চাষিরা এবং ক্ষুদ্র শিল্পীরা সেটার থেকে ঋণ নিয়ে আরো বেশি উন্নতি হতে পারে, ঠিক আছে। তো তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। নেক্সট ক্লাসে আমরা কৃষিক্ষেত্রে বিভিন্ন বিপ্লব সম্পর্কে আলোচনা করব। তো আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবে। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় বা কোথাও কোনো রকম সমস্যা থাকে তাও কমেন্টসে জানাবে, আমরা অবশ্যই তা সলভ করে দেবো। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে এবং তোমাদের পরিচিতদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করবে, ঠিক আছে। তো তাহলে আজকে এই পর্যন্ত থাকলো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে।